এখন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। দর্শক, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, যে একটি ইতিবাচক বাংলাদেশ, একটি সব কিছুতে ঐক্য সাম্যের বাংলাদেশ, আজকে ডাকসু নির্বাচনের মাধ্যমে তার কিন্তু অনেকটাই প্রতিফলিত হয়েছে। অনেক তর্ক বিতর্ক, দাবি দাওয়া, একে অন্যের প্রতি অভিযোগ অনুযোগ ছিল সারাদিন ব্যাপী। আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল, স্বতন্ত্র সমর্থিত যে প্যানেল ছিল, বাম সংগঠনের প্যানেল ছিল, কিন্তু আমরা কিন্তু সারাদিনে কোথাও কোনো ওই ধরনের যে সহিংসতা কিংবা একে অন্যকে ধাক্কা দেওয়াও দেখিনি। এই যে একটি পরিবেশে ভোট গ্রহণ হলো, এটিই ছিল কিন্তু ২৪-এর এই গণঅভ্যুত্থানের বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা। আজকে সেই ডাকসুর ভোট উৎসব নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা আমাদের সঙ্গে আছেন আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান। স্যার, আপনাকে স্বাগত। স্যার, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে আপনি আজকের এই সামগ্রিক যে ডাকসুর ভোট উৎসব এখনও চলছে, ফলাফল আসেনি, তার বিষয়ে একটি সংবাদ সম্মেলনের কথা বলছিলেন। সারাদিন আপনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সম্ভবত পর্যবেক্ষক হিসেবে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও বটে এবার, কিন্তু ছিলেন পর্যবেক্ষক হিসেবে। একদম যদি বলি, আমরা আসলে কি দেখেছেন ২৪-এর বাংলাদেশের, কতটা প্রতিফলন আজকে দেখলেন? আচ্ছা, ধন্যবাদ। আমি পর্যবেক্ষক হিসেবে ছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে। যে জিনিসটা নিয়ে আমি শুরু করতে চাই, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই হচ্ছে আমার ছাত্রছাত্রীদের। কারণ আপনি জানেন যে একটা ভয় ছিল যে এইখানে টার্ন আউট কী পরিমাণ হবে, ছাত্রছাত্রীরা কী রকম আসবে, নন রেসিডেন্ট যারা হচ্ছে হলের বাইরে থাকে তারা আসলে আদৌ ভোট দিতে আসবে কি না, সেটা নিয়ে একটা সংশয় ছিল। একই সাথে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে পরীক্ষা ছিল, বিজনেস ফ্যাকাল্টিতে হচ্ছে গিয়ে পরীক্ষা ছিল, এরকম একটা সন্দেহ ছিল। আমার মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই ভয়টা মোটেও কাজ করেনি। আপনি যদি অংশগ্রহণের হার দেখেন, ছেলেদের হলগুলোতে প্রায় প্রত্যেকটিতে ৮০% উপরে মানে ভোট পড়েছে, এবং আপনি মেয়েদের হলগুলোতে ৬৫ থেকে ৭০ এই ভাগের মধ্যে হচ্ছে পড়েছে। ওভারঅল ৭৮% ভোট, ৭৮.33% ভোট খুব সম্ভবত পড়েছে, গড়ে পড়েছে। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়, যে ছাত্রছাত্রীরা এসেছেন, ছাত্রছাত্রীরা ভোট দিয়েছেন। এবং এই যে পুরো সময়টায় আপনি জানেন যে আজকে সারাদিন ধরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের গল্প ছড়িয়েছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটেছে, বিভিন্ন ধরনের প্রশাসনের, আমরা যেটা নিয়ে কথা বলেছি, বিভিন্ন গাফিলতিও আমরা দেখেছি। এই সব কিছুকে ছাড়িয়ে গেছে হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের এই অংশগ্রহণটা। এখন নির্বাচন যদি দেখেন, তো নির্বাচনের একটা অংশ হচ্ছে এই অংশগ্রহণ, যে তারা আসছে কিনা, তারা ঠিকঠাক মতো ভোট দিতে পারছে কিনা। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, আমরা যেটা বলার চেষ্টা করেছি, যে এইখানে প্রশাসনের দিক থেকে অনেক দুর্বলতা ছিল, কিন্তু সেই দুর্বলতাকে ছাপিয়ে গেছে হচ্ছে গিয়ে ছাত্রদের বা ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং তাদের যে উচ্ছ্বাসটা। কিন্তু নির্বাচনের পুরো জিনিসটা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা এখনও জানি যে ভোট গণনা চলছে, এবং এই নির্বাচনটা একদম সর্বাঙ্গীনভাবে সুন্দর হবে কি হবে না, সেটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আমরা কত দ্রুত, কারণ ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা ঘটছে, বেশ কিছু সন্দেহ ইস্যু হয়েছে, কত দ্রুত, কত ভালোভাবে, কত ফেয়ারলি হচ্ছে গিয়ে আপনি একটি ফলাফল দিতে পারেন। সেই ফলাফল যার পক্ষেই যাক না কেন, একটা ফলাফল যেটা আসবে এবং সেটা যেন প্রশ্নের ঊর্ধ্বে ওঠা একটা ফলাফল হয়, আমরা যে জিনিসটা দেখছি সেটার উপর অনেক কিছু দেখতে পাবো। কিন্তু যদি আপনি ইনিশিয়াল রিফ্লেকশনটা বলেন, যেটা আমি বললাম যে অংশগ্রহণের প্রশ্নের ঊর্ধ্বের ফলাফলটা কি, মানে যে ভোট হয়েছে সেটির উপরেই কি নির্ভর করছে, নাকি এখানে প্রশ্নের ঊর্ধ্বে বলতে অন্য কিছু আপনি বোঝাচ্ছেন? না, এখন পর্যন্ত তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে হচ্ছে কি এখন ভোট গণনা চলছে, এখনো এখানে কি হচ্ছে না হচ্ছে তার পুরো জিনিসপত্র তো আমাদের কাছে এখনো আসেনি। সো একটা বড় দাগে কনক্লুশন তো আমরা টানতে পারছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, অংশগ্রহণের যে ট্রেন্ড এবং একই সাথে হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের ভোট দেওয়ার যে ট্রেন্ড, এগুলো যদি দেখেন, তাহলে আমরা একটা বড় অ্যাচিভমেন্ট আমরা করেছি। সেটা সম্পূর্ণ একদম ফাইনাল ইস্যু হবে কি না, সেটা ডিপেন্ড করবে এক, ফলাফলটা কীরকম হচ্ছে, দুই, ফলাফলের গ্রহণযোগ্যতা। কারণ ফলাফলটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি হচ্ছে গিয়ে আমরা আবারও ওই কনফ্রন্টেশনাল কালচার অফ পলিটিক্সে চলে যাই, যে ও জিতছে বলে আমরা ওকে হচ্ছে গিয়ে রিজেক্ট করছি বা ফলাফলটাকে মেনে নিতে পারছি না, যদি কোনো যথোপযুক্ত কারণ থাকে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা নিয়ে অফকোর্স আমাদের ডিল করতে হবে। কিন্তু এই ফলাফলটা আসার উপরে ডিপেন্ড করছে আমরা একটা সামগ্রিকভাবে সার্থক জিনিস দেখতে পাচ্ছি না। কিন্তু সূচনা যদি বলেন, সূচনা আমি বলবো যে সূচনা বেশ ভালো হয়েছে, এখন পর্যন্ত খুব ভালোভাবে চলছে, সেটিও বলা যায়। একটু আপনার কাছে জানতে চাই, বিএনপির যে
ছাত্র সংগঠন রয়েছে। আজকের এই নির্বাচনের অন্যতম স্টেক হলো জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের পূর্ণ প্যানেল ছিল, এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে আমরা যতদূর জানি। ফলাফলের যদিও কোনো ফলাফল আসেনি, আপনার কাছে কি মনে হয়? আপনিও ছাত্রনেতা ছিলেন এক সময়, আপনি ছাত্র সংগঠন করেই এসছেন। আজকের এই নির্বাচনটি যদি আমরা বলি, আপনার কাছে এটির কি অবজারভেশন থাকবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, আমার দুই রকম অভিব্যক্তি আছে। একটা হচ্ছে যে বহুদিন পরে ডাকসু নির্বাচন, এবং মাঝখানে যেটা 18-তে হয়েছে ওটাও এক ধরনের প্রহসনমূলক নির্বাচন ছিল। নির্বাচন অনেক বছর পরে, 90-এর পরে আমি এটাকেই নির্বাচন বলছি, যে উপস্থিতি সব কিছু মিলে যেটা প্রফেসর সাহেব বললেন, আমি এই ব্যাপারে খুব তুষ্ট উপস্থিতি দেখে। কিন্তু এরপরেও যে কিছু কিছু জিনিস এত বেশি বাজে অভিব্যক্তি আমার আছে, যেটা হলো যে প্রথমেই তারা কোনো একটা দল টার্গেট করে শুরু করলো কি, প্রথমেই সাইবার অ্যাটাক করলো। সাইবার অ্যাটাকে সকালবেলায় ছাত্র দলের আমাদের নেতাদের যারা ক্যান্ডিডেট, তাদের অনেকেরই আর ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এবং সেই সাথে তারা শিবিরের কিছু ছেলে তারাও বললো যে শিবিরের ভিপি প্রার্থী, তারটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারটা কিন্তু ডিএক্টিভ করে রেখেছে, কারণ তারটার আপনার মেসেঞ্জার কাজ করছিল। তো ফেসবুক যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে মেসেঞ্জার কাজ করার কথা না। তারপরে এটা সে ডিএক্টিভ করে রেখেছে, এটা প্রমাণ পাওয়া গেল, এবং আমাদের ছেলেদের এটা ডিসেবল করে ফেলা হয়েছিল। তো এই প্রথমেই সাইবার অ্যাটাক করলো, এটা একটা প্রতিযোগীর জন্য পেছনে অ্যাটাক করা একটা খুব খারাপ জিনিস, আমি প্রথমেই বলবো। কারণ বিশ্বটা পিছিয়ে গেছে ছাত্রদল প্রার্থীরা। আমি পিছানোর কথা বলছি না, অ্যাটাকগুলো কিন্তু ভালো কিছু না। আমি পিছানো বা আগানো, জনগণ ভোট দিবে, ভোটটা সাধারণ ছাত্রছাত্রীরা যখন শিক্ষার্থীরা দিবে তখন ওটা বোঝা যাবে ভোট গণনার পরে। বাট তার আগে যে কাজগুলো, যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য যে কাজগুলো করা হলো। তারপরে আপনার সকালবেলা থেকেই 4টা পয়েন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার জন্য, 4টা পয়েন্টে হাজার হাজার আমরা দাড়ি টুপিওয়ালা মানুষগুলোকে দেখলাম। আপনি বলতে পারেন যে আপনাদেরও এখন সন্ধ্যাবেলা ভোট কাউন্টের সময় মানুষের উৎসুক জনগণ এখন হয়তো, বা আমাদের ছাত্র দলের ছেলেরাও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি হয়তো থাকতে পারে, কিন্তু সারাদিন তারা ছিল না। তারা ওরকম সারা দিনে আমাদের ছেলে মেয়েরা ছিল না। এবং আমি ব্যক্তিগতভাবে দুয়ার সদস্য, আমার গাড়িতে স্টিকার আছে, আমি চাইলে যেতে পারতাম। আমি কিন্তু তারপরেও সম্মান করে ওইখানের যে আইনটা সবার জন্যই প্রযোজ্য, আমি কিন্তু যাইনি। আমি যেতে পারতাম, তারপরেও আমি যাইনি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে রিটার্নিং অফিসার, এই যে এদের যে একের অধিক ব্যালট দেওয়া, এটাও কিন্তু আমরা দেখলাম তাদের মাধ্যমে। সামিনা লুৎফা নামে একজন প্রফেসর, সম্ভবত উনি প্রেস কনফারেন্স করেছেন, আমি ওনার প্রেস কনফারেন্স দেখে অনেক কিছু শিক্ষক নেটওয়ার্কের একজন, উনি যে কথাগুলো বললেন, আমি দেখলাম যে অনেকগুলো কথাই সেই পুলিং অফিসারদের বলা, আপনারা চাইলে চলে যেতে পারেন, কিংবা পুলিং অফিসারদের সকাল থেকে যেভাবে লেফট রাইট করা হচ্ছিল, তাদের পেপারসগুলো দেয় নাই হাতে, তারা কোথায় গেলে পাবে, এটা করতে করতে দেরি করা, কারো পুলিং এজেন্ট বেশি, কারো পুলিং এজেন্ট কম, এই জিনিসগুলো কিন্তু এগুলা জাতীয় নির্বাচনে হলে আমরা ধরে নেই মাইট ইজ রাইট। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, যেখানে আমরা আন্দোলনের সূতিকাগার বলি কিংবা সেকেন্ড পার্লামেন্ট অফ বাংলাদেশ বলি, সেইখানে কিন্তু আমরা এটা আশা করিনি এইভাবে। তো এরপরে আপনার ভোট কাউন্টের সময়, ভোট গণনার সময় সাদিক কাইমকে পাওয়া গেল ভেতরে, সে প্রথম এই জায়গাটায় সে ভায়োলেট করলো। তো এই যে সে কিভাবে গেল এটা প্রশ্ন। ওইখানে যদি আপনার ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার যদি হয়ে থাকে বা কার্ড পাঞ্চ করে যদি ঢুকতে হয়, তাহলে তার তো কার্ড থাকার কথা না, সে তো টিচার না, সে ওইখানে গেল কিভাবে, এটা একটা প্রশ্ন। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে আছে। আমার একটি প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে যারা ওখানকার পোলিং অফিসার যারা রয়েছেন তাদেরকে ঠিকমতো না দেয়া বা চলে যেতে বলা, যদি চাইলে চলে যেতে পারেন, এই ধরনের কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের সংগঠন রয়েছে বা শিক্ষকরা যারা রয়েছে, মানে এই মুহূর্তে কি সাদা দলই সবচেয়ে বেশি শক্তিশালী না? আমি শক্তিশালীর কথাটা
এখানে ইকুয়াল টু বলতে হবে, ক্ষমতা কার কাছে, যে যে কর্তা তার কাছেই ক্ষমতা থাকে। এখন সেই শক্তিশালী আপনি যদি আন্দোলনের আমি যদি আন্দোলনের কথা আপনি বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আন্দোলন দিয়ে হয় না, এটা কিন্তু স্বাভাবিক একটা নির্বাচন প্রক্রিয়া ছিল। ওইখানে তো মাইটিস রাইটগিরি করে লাভ নাই, ওইখানে শক্তিশালী হিসাবটা করা ঠিক না। যেমন আমি ধরি আপনার মির্জা আব্বাস সাহেবের কথা, যে এই যে অসত্য কথা বলল শিবির, অসত্য কথা বললো মির্জা আব্বাস এখানে ঢুকেছে, ঢুকে বিভিন্ন কাজ করেছে। বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাস এই কাজ করতেই পারে না। আমি আসার আগে তার সাথে কথা বলে এসেছি, উনি বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরাও দেখা হোক, আমার অফিসের গুলশানের সিসি ক্যামেরাও দাবি করা হয়েছে। হ্যাঁ, তো এই যে জিনিসটা আপনার এই যে অসত্য কথাগুলোকে বিভিন্নভাবে প্রবাহিত করা, প্রোপাগান্ডা করা, এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত নোংরা কাজ। এই ইলেকশনের দিন সকালবেলা এই যে সাইবার বুলিং থেকে শুরু করে এগুলো কিন্তু পৃথিবীর নেটওয়ার্ক থেকে তাকে বিচ্ছিন্ন করা, এটা কিন্তু একদম সহজ কোনো কথা না। কারণ এখন আপনারা বলেন, আমরা বলি, এটার উপরেই কিন্তু আমরা টিকে আছি অনেকটা, সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটায় আজকের দিনে প্রেক্ষাপটে এটার তো একটা শাস্তি হওয়া উচিত, এটার একটা বিচার হওয়া উচিত, এবং এই ঘটনার যে আগামী জাতীয় নির্বাচনে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। সেখানে একটু জানতে চাই, আজকে বিকেলে আমরা দেখলাম এই যখন চলছে ভোট গণনা, শেষ ফলাফলের যখন ভোট গণনা চলছে, তখন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির সঙ্গে দেখা করতে গিয়ে যে আচরণ করেছে, এটি কি আপনি যৌক্তিক মনে করেন? আমি এইখানে একটা কথা বলবো, অ্যাজ এ টিচার হিসেবে করতে পারে না, টিচার হিসেবে, কিন্তু টিচার মানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পরিমাণে এই সমস্ত 800-1000 টিচার কিন্তু আমার টিচার না, নাম্বার 1। নাম্বার 2, উনি প্রশাসনিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, ওনার কাছে দাবি চাওয়া কিংবা কোনো অন্যায়কে প্রতিহত করার জন্য অধিকার থেকে বলতে পারে, অধিকার থেকে। তো আমি যদি অধিকারের কথা বলি, যে ভিসি আমাদের যখন একটা ছেলে মারা গেল তখন কিন্তু উনিও তুইতুকারি করেছেন, উনি যদি ওনার অধিকার থেকে তুইতুকারি করতে পারেন, ছাত্ররাও ছাত্রদের অধিকার থেকে, আমি ভালোবাসায়, আমরা সবাই বড় হয়েছি বাবা মার সাথে, আমাদের সবারই প্রত্যেকেরই কিছু না কিছু বাদানুবাদ হয়েছে কখনো বা কখনো, তখন আমরা কিন্তু একবারও হিসাব করি নেই যে উনি আমার বাবা মা, এটা একদম বললে উনি কষ্ট পেতে পারে। ঠিক এরকমই একটা পরিবার, বিশ্ববিদ্যালয় একটা পরিবার, পরিবারের একজন সদস্য যদি মনে করে যে আমার সঙ্গে অনিরপেক্ষ আচরণ করা হচ্ছে, সেইখানে সেই সদস্য সে তার ক্লেম করতে পারে। ক্লেমের আচরণ দৃষ্টি এক এক সময় এক এক রকম হতে পারে। যে স্যার, এই আচরণটি কি মানে এই পর্যায়ে এসে করা যায় কিনা, আজকে যে আচরণটি হয়েছে ভিসির সঙ্গে? দেখুন, এইটা মানে আমি একদম যদি আপনার এই প্রশ্নটা সোজা উত্তর দিয়ে আমি কয়েকটা বিষয় একটু যেতে চাই। না, আমি মনে করি না হচ্ছে গিয়ে সেটা করা যায়, কিন্তু যে কয়েকটা কথা এসেছে আমার মনে হয় এই কথাগুলো একটু এক্সপ্লেইন করা দরকার। যে অভিযোগগুলো এসেছে, দেখুন, আমি শুরুতে কৃতিত্ব দিয়েছি আমার ছাত্রছাত্রীদের, তাদের অংশগ্রহণকে। একই সাথে আমাকে এটাও স্বীকার করতে হবে যে প্রশাসনের ক্ষেত্রে অনেক জায়গাগুলোতেই বেশ ছোট বড় গাফিলতি আমরা দেখেছি, যেটা হচ্ছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ডিস্ট্রাস্ট তৈরি করার একটা জায়গা ওপেন করে দিয়েছে। আমি যদি উদাহরণ দিই, যে যেমন ধরুন হচ্ছে গিয়ে আপনার যেই ডাকসু পরিচালনার যে আইন কানুন বা যেটা আছে, সেইখানে খুব স্পষ্ট করে এইটা লেখা নেই যে আপনি হচ্ছে গিয়ে কোনো ধরনের লিফলেট বা কাগজ নিয়ে ভেতরে যেতে পারবেন কিনা, এটার কোনো পরিষ্কার গাইডলাইন নেই। সো যার ফলে হয়েছে যে এক এক কেন্দ্রে এক একভাবে এটাকে ইন্টারপ্রেট করে। না, কিন্তু 100 মিটারের তো মধ্যে লেখা আছে যে 100 মিটারের মধ্যে প্রচারণা চালাতে পারবেন না, চালাতে পারবেন না, কিন্তু আমি বলছি স্পষ্ট লেখা আছে 100 মিটারের মধ্যে। কিন্তু আমি বলছি যে ভোটার যখন ভোট কেন্দ্রে ভেতরে যাবে তখন সে কোনো ধরনের লিফলেট কোনো কিছু নিয়ে যেতে পারবে কিনা সেইটা স্পষ্ট করে বলা নেই। অনেক ভোটারেরই যেটা ছিল যে এতজন এত কিছু আলোচনা সেটি হলো যে 100 মিটারের মধ্যে গিয়ে অনেক প্রার্থী, শুধুমাত্র ছাত্র দল না, অনেক প্রার্থী আমরা দেখেছি গিয়ে সেখানে গিয়ে প্রচারপত্র বিলি করছে 100 মিটারের মধ্যে গিয়ে। এখন বিলি করাটা অফকোর্স সেটার এগেইনস্ট ইস্যু হতে পারে, কিন্তু এই ছাড়াও আরো একটা যেটা হয়েছে যে আপনি লিফলেটটা নিয়ে যেতে পারবেন কিনা ভেতরে, সেটা নিয়ে হচ্ছে, এটা কোনো বলা ছিল না, এটা কোনো স্পষ্ট ছিল না। এটা আমি যদি আপনাকে একটু সাহায্য করি, সেটা হলো আমরা যখন সিনেটের ভোট দেই আমাদের কিন্তু এতগুলো পেপার চলে যায়, আমরা কিন্তু নিয়েই যাই। এখন যেটা হচ্ছে যে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব শুরু থেকে বলে দিত যে না, এটা কোনোভাবেই নেওয়া যাবে না, তাহলে একটা জিনিস যে ছাত্রছাত্রীরা একভাবে প্রস্তুতি নিত। কিন্তু আপনি যখন বলে দিচ্ছেন না,
তখন হচ্ছে যে হলগুলো যারা চালাচ্ছেন রিটার্নিং অফিসার যারা, তারা এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করছেন। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি ছাত্র দলেরই হন, ছাত্র শিবিরই হন, বাকশাসন যাই হন, আপনি যদি দেখেন যে একটা হলে কোনো একটা জিনিস একভাবে বাস্তবায়িত হচ্ছে, আরেকটা হলে সেটা একভাবে বাস্তবায়িত হচ্ছে না, তখন কিন্তু আপনার মনে হতেই পারে যে এই জিনিসটা করা হয়েছে আমার বিরোধী দলকে হচ্ছে আমার এসে দলকে একটা হচ্ছে গিয়ে সহায়তা দেওয়ার জন্য। সেটা হচ্ছে একটা। সেকেন্ড যে জিনিসটা, যে পোলিং এজেন্টের ব্যাপারটা যে কথাটা বলেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো সারাদিন ধরে গিয়েছি, আমরা অনেকগুলো ইস্যুতে দেখেছি হচ্ছে কি আমরা 2-3 ছাড়া কোনো পোলিং এজেন্ট নেই। সো এই যে এখন এই যে ধরেন এই যে ঘটনাটা মানে কি আপনি বলছেন পোলিং এজেন্ট প্রার্থীদের যে পোলিং এজেন্ট, পোলিং অফিসার না, পোলিং এজেন্টের কথা বলছেন। পোলিং অফিসার ছিল, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু এই যে পোলিং এজেন্ট না থাকাটা, এই যে ধরেন এই যে একটা ব্যালট নিয়ে যে কথাটা হলো, আপনি যদি পোলিং এজেন্ট যদি সেখানে ঠিকঠাক মতো থাকতো, আপনি কিন্তু ক্লিয়ারলি কেউ পোলিং এজেন্টদের মধ্য থেকেই কেউ এটাকে আইডেন্টিফাই করতে পারতো, কেউ এটা নিয়ে কথা বলতে পারতো, এটা নিয়ে এত বিশাল একটা ঝামেলা তৈরি হতো না যেটা হচ্ছে কি এখানে হয়েছে, সেটা যে ঘটনায় ঘটনা কেন। এবং এই যে এই 2-3 করে কোথাও পোলিং এজেন্ট আছে, কোথাও হচ্ছে গিয়ে নাই। এবং যেটা হয়েছে যে গতকাল রাত 12টা 12:30টার সময়ও এই প্যানেলের অনেকে হচ্ছে গিয়ে জানেন না, পাইনি, হচ্ছে গিয়ে এইটা স্ট্যাটাস দিয়েছেন উমা ফাতেমা। তো তাহলে আপনি পরদিন এসে করবেন, প্রশাসন সেই জিনিসটা নেয়নি, সেটা কিন্তু আবারও একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে। সো এই যে ঘটনাগুলো কিন্তু হচ্ছে কি একটা অবিশ্বাসের জায়গা তৈরি করতে পারে, তৈরি করার একটা সুযোগ করে স্যার। আমরা আবারও আপনার সঙ্গে আলোচনা আসবো। আমরা যদি বলছিলাম যে ভোট গণনা চলছে, আমরা সে খবর জেনে আসি সরাসরি একটু। আমাদের একজন সহকর্মী এই মুহূর্তে সিনেট ভবনে রয়েছেন, আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা একটু সিফাত একটু জানতে চাইবো যে আমরাও জানতে চাই, আমাদের যারা অতিথি রয়েছেন তারাও জানবার জন্য উদ্গ্রীব রয়েছেন। ফলাফল কি জানা শুরু করেছেন আপনারা এখন পর্যন্ত? যেমন আপনি যে কেন্দ্রে রয়েছেন, এখান থেকে চূড়ান্ত ফলও দেওয়া হবে, আবার এটি একটি কেন্দ্র, কোনো ফল কি পাচ্ছেন কিনা আপনারা যেটি বলবার মতো? একদম না। আমরা অনেকক্ষণ যাবতই এখানে রয়েছি, একবারে শুরু থেকে ভোট গণনার শেষ থেকে আমি সিনেট ভবনেই আছি। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হয়েছিল এবং সেখানে ভালোই ভোট পড়েছে, বা সেখানে আমরা 85% দেখেছি 2টি কেন্দ্রে, একটি কেন্দ্রে দেখেছি 83.2%। এটি হচ্ছে ভোট কাস্ট। কিন্তু ফলাফল যদি বলি কে ভিপি হয়েছে বা হল সংসদগুলোতে কারা নির্বাচিত হয়েছে, সেটি কিন্তু আমরা একেবারে এখানে থেকেও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ হচ্ছে এখন পর্যন্ত সেটি জানানো হয়নি এবং আমরা এলইডি স্ক্রিন কিন্তু আমাদের ঠিক এই রুমের বাইরেই রয়েছে এবং চাইলে যে কেউ দেখতে পারবেন যে সেখানে কে প্রবেশ করছে, কে বের হচ্ছে এবং সেখানে ভোট গণনা চলছে। তো সেই যে ভোট গণনার প্রক্রিয়াটা সেটি দেখা চলছে। আপনি যেখানে রয়েছেন এখানে কি সকল প্রার্থীদের পোলিং এজেন্ট রয়েছে? আপনার এখানে সকল প্রার্থীদের পোলিং এজেন্ট? আমার এখানে যে 3টি হল রয়েছে, যে 3টি হলের কেন্দ্র এটি সিনেট ভবন, সেখানে প্রথমত তারা 3টি হল থেকে একটি কক্ষে যে ব্যালটগুলো নিয়ে গেছে সেই বাক্সবন্দী করে, সেক্ষেত্রে প্রত্যেকের যে প্রতিনিধি এবং সেখানে যারা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা যে প্রতিনিধি, তাদেরকে সাথে নিয়ে সেই কক্ষে প্রবেশ করেছে এবং এই নির্বাচন প্রতিনিধির বাইরেও যে বিশ্ববিদ্যালয় যে প্রশাসন সেখান থেকে সুনির্দিষ্ট করে যাদের থাকার কথা, তাদের বাইরে আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের প্রতিনিধি এখানে রয়েছে। এবং আমরা যেটি বেশ করে লক্ষ্য করছি, সামনে কিন্তু একেবারে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এলইডি স্ক্রিনের সামনে বসে আছে, যেখানে ভেতরে ভোট গণনা করছে, তার বাইরে তারা অপেক্ষা করছে। সেক্ষেত্রে আসলে কেউ এসে যে সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে দৃশ্যমান যেটিকে বলে সেভাবে করার যে সুযোগটি, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না। এবং 8টি যেহেতু শেষ ছোট্ট জানতে চাই আপনার কাছে ছোট করে, যে যেটি অনেক শিক্ষার্থী বাইরে বলছে, ছাত্র দলও বলছে, ছাত্র শিবিরও বলছে, বৈষম্য বিরোধী যে প্যানেল রয়েছে তারাও বলছে যে ম্যানুপুলেশন হবার সবাই শঙ্কা প্রকাশ করছে। আপনি কি দেখছেন, সম্ভব কিনা?
এখন পর্যন্ত দৃশ্যমান সেটিতে আসলে শিক্ষার্থীরা, যেহেতু আমরা দেখেছি সর্বনিম্ন সেখানে 63% এবং সর্বোচ্চ 88%, অর্থাৎ শিক্ষার্থীদের যে একটি অংশগ্রহণ সেটি কিন্তু দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে। যদি সেটিরই প্রতিফলন হয় ফলাফলে, সেক্ষেত্রে আসলে বলা যাবে যে না, আসলে কোনো সেখানে কারচুপি হয়নি। তবে আমাদের বলছে গণনার ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন সম্ভব কিনা, সেটা আপনার কাছে কি মনে হয়েছে? গণনার ক্ষেত্রে কোনো কিছু কি সম্ভব ম্যানিপুলেশন? সিসিটিভি ক্যামেরার দ্বারা এলইডিতে দেখা যাচ্ছে। কারচুপি করা আসলে সম্ভব কিনা সেটি আসলে যখন ফলাফল ঘোষণা করতে শুরু করবে তখন আসলে বোঝা যাবে, যেহেতু এলইডি স্ক্রিনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা শুরু করেন। তবে ভোট গণনা যে প্রক্রিয়াটি আমরা দেখলাম, 4টি সিসিটিভি ক্যামেরা দ্বারা এলইডি স্ক্রিনে সেটি তারা প্রকাশ করছেন যে ভেতরে কারা রয়েছে। হ্যাঁ, একদমই আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কথা বুঝতে পারলাম। স্যার, একটু আপনার কাছে ফিরতে চাই। ও যেটি বলছিল আমাদের সহকর্মী যে এই হলগুলোর বা কেন্দ্রগুলোর বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছে। আমরা যেমন আমি ঠিক টক শো শুরু করার আগে দেখছিলাম যে ইউল্যাব যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে মেয়েরা গেটে বসে আছে, প্রায় আমি দেখেছি শখানেক মেয়ে, যাতে কোনোভাবেই মানে তার ফল নাড়িয়ে যাবে না, আমি দেখে আসছিলাম। এটিও কি এই গণ অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষার প্রতিফলন? আমি সে উত্তর জানবো। দর্শক, তার আগে ছোট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ডাকসুর ভোট উৎসব নিয়ে। আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান স্যার। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেটি বলছিলাম বিরতির আগে, যে এই যে ছাত্রীদের আমরা যেমন দেখেছি 24 আন্দোলনের ছাত্রীরা একটি বড় ভূমিকা পালন করেছে, যে কোনো সংগ্রামে আগে হল থেকে বের হয়ে এসছে, যে কোনো মিছিলের সামনের সারিতে তারা থেকেছে। আমরা আজকে এখন ঠিক দেখছি বিভিন্ন যে কেন্দ্রগুলোর সামনে তারা অবস্থান নিয়েছে, যাতে ভোটের ফলাফল চুরি না হয়। এই সংখ্যাটি কেন আসলো, আর ছাত্রীদের অবস্থানটা কিভাবে দেখছেন? না, এটাকে দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে কি, ছাত্রীদের অবস্থান যেটা, তারা কোনো একটা কিছু নিয়ে শঙ্কিত হয়েছেন, সেই শঙ্কার জায়গা থেকে তারা তাদের রাইটস যেটা, তাদের অধিকার যেটা, সেটা প্রোটেকশনের জন্য এসেছে, সেটা একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে এই সিচুয়েশনটা চলে আসা। এবং এই সিচুয়েশনটা কেন হয়েছে, এইখানে দেখেন প্রথম যে ঝামেলাটা শুরু হয়েছে সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব যে কেন্দ্রটা ছিল, সেখানে ছাত্র শিবিরের যে প্যানেল ছিল, সেই প্যানেলের যিনি সভাপতি ভিপি পদে যিনি দাঁড়িয়েছেন, তার হঠাৎ করে ভোট গণনার জায়গায় উপস্থিত হওয়াটা, এইটা কিভাবে হলেন, কেন হলেন, এবং তারই বা কোন সেন্স কাজ করলো যে উনি মনে করেন যে একটা গণনার সময় হচ্ছে গিয়ে তার এখানে থাকা দরকার। যদিও প্রশাসনকে আই উইল গিভ ক্রেডিট যে তাকে হচ্ছে গিয়ে সাথে সাথে ওইখান থেকে এসে করা হয়েছে। কত মিনিট থাকতে পারেন? আই থিঙ্ক, মানে আমি ওইখানে ছিলাম না, বাট পরে আমরা ওখানে যেটা শুনেছি খুব সাথে সাথে, কারণ যেটা হচ্ছে তাকে দেখা মাত্রই পোলিং এজেন্টরা প্রতিবাদ করেছে, এবং খুব স্বাভাবিক, মানে পোলিং এজেন্টরা প্রতিবাদ করবেনি যে উনি এইখানে কেন। কিন্তু এই যে ব্যাপারটা যে এক, উনি এইখানে কেন, এবং দুই, উনি কিভাবে আসলেন, সেইটার প্রত্যেকটা অ্যাকশনের তো একটা রিয়াকশন আছে। সেই রিয়াকশনে আমরা দেখলাম হচ্ছে গিয়ে ছাত্র দলের যিনি, তিনি আবার হচ্ছে গিয়ে রোকেয়া হলে চলে গেলেন, সেইখানে যে হচ্ছে গিয়ে একটা ঝামেলা হলো, সেখান থেকে আবার উনি আসলেন হচ্ছে গিয়ে শামসুন্নাহার হলে ইউল্যাবের এটায়, যেটা হলো যে তাহলে ভোটারদের মধ্যে শঙ্কাটা তৈরি হলো। সো আমি দায়টা দিই হচ্ছে গিয়ে, এবং এইটা আমার কাছে এই পুরো জিনিসটা যে পজিটিভ অধিকার রক্ষার চেষ্টা, সেইটা না, আবার এই নেগেটিভ দিকটা হচ্ছে গিয়ে যে আপনি রাজনৈতিক দলগুলো, এখানে যদিও আমরা ওইভাবে রাজনৈতিক দলগুলো বলছি না, বা রাজনৈতিক শক্তিগুলো যেটা, তার উপরে আপনার ভরসা করার জায়গাটা কমে যাচ্ছে। এটা সেটারও একটা রিফ্লেকশন যে আপনাকে আপনার ভোট রক্ষা করার জন্য আপনাকে করতে হচ্ছে, কারণ আপনি জানেন যেই রাজনৈতিক শক্তিগুলো আছে, যেই ছাত্র রাজনীতির হিসেবে যারা হচ্ছে দাঁড়িয়েছে, হ্যাঁ, তারা আবার হচ্ছে গিয়ে সেই ভোটের অধিকারটা, সেটাকে প্রোটেক্ট করার ক্ষেত্রে তাদের কমিটমেন্টের অভাব আছে। সেটা একটা নেগেটিভ। আপনি একটু জানতে চাচ্ছিলাম যে ভোট, মানে আমরা দেখছিলাম যে সকাল থেকে বেশ ভালো ছিল, দুপুরের পর থেকে বিকেলের পর থেকে আরো বেশি বাড়লো, ছাত্রদল নানানভাবে সংবাদ সম্মেলন করে এক প্রতিবাদ দিয়ে যাচ্ছিল। তারা বলছিল যে ভোটের ফলাফল আদৌ মানবে কিনা, এখনও এটি নিয়ে একটি দ্বিধার মধ্যেই জনগণ রয়েছে, আমরাও রয়েছি। তাদের সংবাদ সম্মেলন, তাদের যে অ্যাটিটিউড, এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলও হয়েছে, শিবিরকে ভোট চোর বলে আমরা দেখেছি ছাত্রদল মিছিল করছে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি শুরু করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিএনপি এবং বিএনপির যতগুলো সহযোগী সংগঠন রয়েছে, হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। ঢাকার বাইরেও দেখেছি আমরা, চট্টগ্রাম, সেখানে দেখেছি স্বেচ্ছাসেবক দল অবস্থান নিয়েছে কোনো একটি মোড়ে, আমি দেখে আসলাম মাসবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে। কেন এটি, কেন এত প্রস্তুতি, কেন আসলে?
আসলে এটা প্রস্তুতি আগে ছিল না। আমরা আসলে ওইভাবে দেখেন, আমি তো ওই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাকে এখন পর্যন্ত দল কিন্তু ওইভাবে বলে নাই তুমি একদিন যাও বা কিছু। হ্যাঁ, তার মানে এই প্রস্তুতিটা আমাদের ওরকম ছিল না। আমি তো কাউন্ট করার মতো একটা কর্মী, তাই না? একদমই। তো সেইখানে আমি বলছি যে যখন থেকে সকালবেলা থেকে যখন দাড়ি টুপি পরা মানুষগুলো চারপাশে, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, গেটের চারপাশে তারা জামায়াত হচ্ছিল, এবং খবর কিন্তু কোনোটাই বসে থাকে না, খবর চলে আসে। সমস্ত বাংলাদেশ থেকে জামাত শিবির তারা চলে আসছে, তাদের ঢাকায় চলে আসছে, এবং বিভিন্ন পয়েন্টগুলোতেই বিশ্ববিদ্যালয়ের বাইরে। এখন একটা ধাক্কা দিলে, যেমন কিছু কিছু সন্ধ্যার পরেও কিন্তু ধরা পড়েছিল একজন দুইজন, কেউ বলছে আমার ওয়াইফ ওইখানে, আমার ছাত্রত্ব নাই, সো আমার ওয়াইফ এখানে ইলেকশন করছে, কিন্তু সে কিন্তু সুন্দর করে কোনো আপনার প্রমাণ দিতে পারে নাই। তারপরেও যাই হোক, ছোট ছোট ইসে থেকে মাঠটার পর্যন্ত যায় নাই, একটা ভালো লক্ষণ। তো এই ধরনের তারা যে ঢুকবে না এমন কোনো কথা না। এবং ছাত্র দলের সাথে তারা যে এই বিভিন্ন কাজগুলোতে, যেমন ধরেন কখন একজন মানুষ তার নিরাপত্তার জন্য স্লোগান দেয় যে ডাকসু আমার অধিকার, রুখে দেওয়া সাধ্যকার, এই স্লোগানটা কিন্তু প্রমাণ করে দেয় যে কেউ না কেউ রুখে দিচ্ছে, দেওয়ার জন্য পায়তারা করছে। তারপরে ধরেন যে প্রশাসন ভোট চোর, প্রশাসন কিন্তু একটা জায়গায় প্রশাসনের একজনকে ছাত্রদল চারপাশে ঘিরে রেখেছে, সে কিন্তু কোনো প্রশ্নের আনসার করতে পারছে না, ছাত্রদল কিন্তু তার সামনেই তাকে এই স্লোগান দিচ্ছে, অথবা স্বৈরাচারা রাজাকার মিলেমিশে একাকার এই স্লোগানটা দিচ্ছে। ছাত্রদল যখন দেখছে যে পতিত সরকার এবং আপনার শিবির এক হয়ে গেছে কোথাও কোথাও, তখন কিন্তু এই স্লোগান দিতে তারা বাধ্য হয়েছে। এবং আপনি যেটা বললেন যে ছাত্রীরা আবার আগের মতো কেন সামনে বসে আছে, এটাও কিন্তু মেয়েরা কিন্তু স্বাভাবিকভাবে, একজন নারী হিসেবে আমি বলি যে তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জাত এটা। এবং যখন তারা চরম অন্যায় দেখে তখন তারা ফুঁসে ওঠে। সাবজুনার হল, রোকেয়া হলে যখন আপনার আর কোনো হল কিন্তু আটকায় নাই, ওই হলগুলাই ভোটগুলো আটকে গেল, তারপরে কতক্ষণ ভোট বন্ধ থাকলো। হ্যাঁ, আমার মনে হয় যে মেয়েরা, বিশেষ করে মেয়েরা বেশি ছাত্র দলের ভোট দিতে পারে, বিশেষ করে বাসার ছেলে মেয়েরা, সেখানে মেয়েদের একচেটিয়া একটা দেওয়ার থাকে সব সময়। এই কারণে মেয়েরা ভোট দিলে শিবির ভোট পাবে না। এই কারণে দেখলাম ছাত্রদল যখন ওখানে গিয়ে একটা অনেক অবস্থান করলো, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি গিয়ে, তখন সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে দেখলাম একটা ক্লাস মতো তৈরি হলো। এরপরে ওখানে মেয়েরা আর ভোট দিতে গেল না। আমরা তো ঠিক আছে, এটা আপনার একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হতে পারে যে তারা হয়তো আশা করেন যে সশরীরে তারা আসুক। এই প্রজন্মের ছেলেমেয়েরা একটু ডিফারেন্ট, তারা হয়তো নিজেরাই নিজেদের ম্যান্ডেটটা দিতে চেয়েছে। কিন্তু এই জায়গাটায় মেয়েদের হলগুলোতে স্পেশাল এই কারসাজিটা করার অর্থ হলো মেয়েরা যে শিবিরকে ভোট দিবে না বিভিন্ন জায়গায়, এটাকে নিরুৎসাহিত করার জন্য এইখানে সমস্যাগুলো করা হয়েছে, কিংবা কার্জন হলে এই সমস্যাগুলো করা হয়েছে আমার যতটুকু মনে হয়। এবং আপনি দেখেন যে এইবারই প্রথম যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেই আগে নির্বাচন হতো, এইবারই প্রথম যে হলগুলো থেকে নির্বাচন নিয়ে আসা হলো বিভিন্ন পয়েন্টে, সিনেট ভবনে, আপনার এনএক্স বিল্ডিং এ, জিমনেশিয়ামে মনে হয় না, এই জায়গাগুলোয় নিয়ে আসা হলো। এবং এটা সম্পর্কে প্রভোস্টরা কিচ্ছু জানে না, কোনো কিছুই। তাদের সঙ্গে একটা হলের প্রভোস্ট মানে তো ওই হলটার চিফ, তার সাথে মিনিমাম কথা বলার দরকার ছিল ভিসি সাহেবের, কিন্তু উনি কথা বলারও প্রয়োজন বোধ করে নাই। উনি ওনার সর্বোচ্চ আপনার যেটা বলে যে ক্ষমতা উনি প্রয়োগ করেছেন। তা এই যে এই প্রয়োগটা, এটা কিন্তু তাতে কি মানে ভালো কমেনি, মানে ওভারঅল কি কমেছে উপস্থিতি গড়ে? যে হয়তো মনে করা হয়েছিল যে উপস্থিতি কমবে, কিন্তু কমে নাই, বরং আরো বেড়েছে অন্যান্য সময়ের চেয়ে। এটা মনে করলে তো দোষের না। যেমন এখন যে পাহারাটা দিচ্ছে, এখনো মনে করছে যে সাধ্যকার এটা রুখে দেওয়ার, এই জন্য ছাত্রদল পাহারা দিচ্ছে, ছাত্র শিবিরও পাহারা দিচ্ছে, অন্য দলও পাহারা দিচ্ছে, বামরাও পাহারা দিচ্ছে। এই জায়গাটায় আমরা যদি মনে করি যে ওই যে কথাটা বললাম যে ওই যে টিচার কি নাম, সামিনা লুৎফা, উনার সাক্ষাৎকার, এবং ওই কি বাসু ছেলেটা, মেঘমাল্লার বাসু, তার সাক্ষাৎকারটা দেখলেই আমার মনে হয় যে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা আবার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে ছোট্ট করে একটু আমাদের সহকর্মী আজহার লেমনের কাছ থেকে তথ্য জানতে চাই। আজহার লেমন, আজকে এই সংকটগুলো আমরা দেখেছি, আজহার লেমন সংবাদ সংগ্রহ করেছে। আজহার লেমন, আপনি এই মুহূর্তে সম্ভবত টিএসসিতে রয়েছেন। আজকে টিএসসিতে অনেক কিছুই টিএসসিতে ঘটেছে। এখন আসলে কি অবস্থা, আর কি মনে হয় ভোটের ফলাফল ঘোষণার
পরে যতগুলো প্যানেল রয়েছে তারা মেনে নেওয়ার জন্য সবাই ইতিবাচকভাবে প্রস্তুত কিনা, কি দেখছেন? রাকিব, আপনারা এই টিএসসি কেন্দ্র নিয়ে বেশ আলাপ আলোচনা করছিলেন, আমি আসলে টিএসসি থেকে সেগুলো শুনছিলাম। তবে সব আলাপ আলোচনার এক ধরনের একটা উপসংহার টানতে যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের, এবং যেটি আমরা দেখছি যে আমাদের এখানে তো একদম লাইভ দেখানো হচ্ছে। আমার পেছনে যে স্ক্রিন, আমি একটু আমার চিত্র সাংবাদিককে বলবো স্ক্রিনটা দেখানোর জন্য, সেটি কিন্তু এরই মধ্যে ভোট গণনার যে ওএমআর শিট বা যে ব্যালট পেপার, সেটির একটা টেবিলের ওএমআর গোনা হয়ে গেছে, আর একটা টেবিলে কিছু আছে। এবং জানেন যে এরপরে কিন্তু এইগুলো ওই ওএমআর রিডিং মেশিন সেটির মধ্যে দেওয়া হবে, এবং ওই মেশিনগুলো খুবই দ্রুতগামী মেশিন। আশা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এই রোকেয়া হল, যে হল আজকে দিনভর আলোচনা জুগিয়েছে, সেইখানে এই শিক্ষার্থীরা যে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে অত্যন্ত আনন্দ করে, সেই ফলাফল কি হয়, তারা কাকে নেতা বানাতে চাইছেন, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট আচ্ছা, এই যে হবে। আমরা যেটি আমরা দেখছি স্ক্রিনে এলইডি মনিটর, এখানে কি কে কত ভোট পেলো এটি কি দেখা যায়? আপনারা সেটি দেখছেন কিনা? না, এখানে যেটি দেখানো হচ্ছে আসলে ভেতরের কার্যক্রমে কি হচ্ছে সেই কার্যক্রমের ওপরই কিন্তু মূলত ক্যামেরাগুলো তাক করা হয়েছে, এবং আমরা ধারণা করছি এটি একটা ওয়াইড লেন্সের কোনো সিসি ক্যামেরাই হবে। সেইখানকার সমস্ত কার্যক্রম কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যেটি দেখছি রোভার স্কাউট, বিএনসিসি এই সদস্যরা এই ওএমআর শিটগুলোকে সাজিয়ে দিচ্ছে। 5 ধরনের ওএমআর শিট থাকে প্রতিটি ভোটারের জন্য, তো সেইগুলো আলাদা আলাদা করা হচ্ছে, এবং সেগুলো কিন্তু এই আরেকটি জায়গায় গিয়ে কিন্তু সেগুলো এই মেশিন রিডেবল যে মেশিনটা সেখানে কিন্তু ঢোকানো হচ্ছে। আসলে শেষ প্রশ্ন যে আমি বলছিলাম যে ফলাফল সবগুলো প্যানেল মেনে নেয়ার মানসিকতা আছে কিনা বা তারা সেই প্রস্তুত কিনা, সেটি আপনার কি মনে হয়? একদম ছোট্ট করে শেষ করবেন। জি রাকিব, রাজনৈতিক অনেক বক্তব্য চলছে, এবং আপনার যে টকশো সেখানকার অতিথিরাও কিন্তু যেহেতু রাজনীতিক এবং বিশ্লেষক, তারাও এই রাজনীতির দিক থেকে অনেক কথাই বলছেন। তবে আমি এখানকার যে বাস্তবতা যেটি দেখছি, প্রতিটি যে প্রার্থী তারা কিন্তু সবাই জুলাই আন্দোলনেরই নেতা, তারা কিন্তু সবাই এই প্রশাসনের সমালোচনা করেছেন নানান ধরনের পক্ষপাতের অভিযোগ এনে। একজন আরেকজনের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন, একই ধরনের মন্তব্য, কিন্তু এগুলো রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে। এই কারণে তারা কিন্তু কেউ বলছে না যে এই ভোট আমরা মেনে নেব না। তো যে কারণে এখনো সমস্ত প্রার্থীর যেহেতু সম্ভাবনা আছে, সেই ব্যাপারটাই আমরা এখন দেখছি, এবং সবাই এক ধরনের রুদ্ধশ্বাস অপেক্ষা করছে যে ফলাফলটা। আমরাও অপেক্ষা করছি। আজহার লেমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপা, একটু আপনার কাছে জানতে চাই, ফলাফল আপনার কি মনে হয়? ছাত্রদল যে ফলাফলই হোক, ছাত্রদল প্যানেল সেটি মেনে নেবে কিনা? যদি প্রশাসনের উপর যে তির্যকটা উঠেছে, আমাদের রিপোর্টার সাহেব বললেন, আমাদেরও একই কথা। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, আমরা যদি মনে করি যে প্রশাসনের আমাদেরই ভুল ছিল, আমরা যারা বাইরে থেকে দেখেছি বা নিরপেক্ষতার কি এখনো প্রমাণ দেওয়ার বাকি আছে, বা মানে সেটা ভালো হোক খারাপ হোক যেটাই হোক হয়ে গেছে তো নাকি? প্রশাসন যখন আনসার করতে পারে না, তখন প্রশাসক নিরপেক্ষ না। আমরা নিজেরাই দেখলাম, যেহেতু বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে প্রশাসন যে আনসারগুলো করতে পারে না, সেটার যদি সঠিক জবাব দিতে পারে, তাহলে আমরা মনে করব যে আমাদের ফলাফল যাই হোক আমরা কিন্তু মেনে ভিসি নেব। তো খুব স্পষ্ট করেই বলেছে, আমরা দেখলাম যে আমি কোনো দলের লোক নই। এটা প্রত্যেকেই বলে, এটা নতুন কিছু না। বাংলাদেশে টিচাররা সবচেয়ে বেশি রাজনীতি করে, এটা আপনিও জানেন, আমিও জানি। স্যার, এই টিচাররা সবচেয়ে বেশি রাজনীতি আপনারা করছেন, এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আপনাকে পুরোপুরি এই যে ভিসির নিয়োগ বলি বা যাই বলি, সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো যে নিয়ন্ত্রণটা চালায় সেটা থেকে হচ্ছে গিয়ে মুক্তি দেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে রাজনীতির যে ধারাটা আছে, সেখানে হচ্ছে গিয়ে আমরা সাদা দল, নীল দল, এই বিভিন্ন দলের রঙিন হয়ে আমরা যখন হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয় করেছি। আমরা দেখেছি ছাত্র শিবির সর্বশেষ সংবাদ সম্মেলন করেছে, সেখানে কিন্তু তারা শুধু ছাত্র দল কেন, তারা বলেছে ছাত্র দল এবং সাদা দলের শিক্ষকরা তাদের পক্ষে ভোট কারচুপি করেছে। তারা কিন্তু শিক্ষকদের এরকম একটা দাবি তারা আপনি নিশ্চয়ই দেখেছেন, সেই শিক্ষক নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, মানে
এইটা যেটা হচ্ছে যে এই ধরনের মানে সন্দেহের তীর শিক্ষকদের দিকে সবসময় চলতেই থাকবে যদি হচ্ছে গিয়ে শিক্ষকরা এরকম বিভিন্ন রঙে রঙিন হয়ে রাজনীতি করতে থাকেন, সেই পজিশনটাকে ব্যবহার করে হচ্ছে গিয়ে ক্ষমতার কোনো জায়গায় হচ্ছে গিয়ে যেতে চান, এবং রাজনৈতিক দলগুলো হচ্ছে গিয়ে সেটার একটা অপরচুনিটি এসে নিতে পারেন। আমি জাস্ট একটা ছোট্ট আপনার ওই প্রশ্নটা যে কেউ মেনে নিবে কিনা, আমি আমার কাছে আমি একটা খুব সোজা উত্তর দিই। যদি এখানে ফুল প্যানেল কেউ সুইপ করে, ধরুন ছাত্রদল বা ছাত্র শিবির, তাহলে মেনে নিবে না। আচ্ছা, যদি হচ্ছে কি আপনি অনেক ভাগ দেখেন যে ভিপি এক দলের, জিএস আরেক দলের, এইরকম যদি আপনি বিভিন্নভাবে দেখেন, তাহলে there is a possibility হচ্ছে কিন্তু আমরা যদি মনে করি সঠিক ভোটেই কোনো একটি প্যানেল জিতে আসে, ছাত্র দল আসলে, তখন কি হবে তাহলে? আপনি যদি আমি বলছি পলিটিক্যালি আপনি যদি চিন্তা করেন, এই পুরো জিনিসটা সবসময় আমরা যে বলি না যে কারণ নির্বাচন খুব ভালো হলেও আমরা অতীতেও দেখেছি স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপির সেই এইসব থেকে তো আমরা বের হয়ে আসিনি। আমি বলছি যে নির্বাচন যেরকম এটা যে গ্রহণ করবে কি করবে না, এটার যে পলিটিক্যাল ডিসিশনটা, সেটার অ্যাঙ্গেলে যদি সবার কিছু ভাগ লাগবে বিষয়টি সবার, মানে যেটা হচ্ছে যে আপনি যদি পুরোটাই হেরে যান তাহলে আপনার পক্ষে রিজেক্ট করাটা অনেক বেশি ইজি। এখন যদি ভোটাররা কোনো একটা প্যানেলকে চাইলো, আমরা ধরলাম কাউকে, তখন সেটা তো চাইতেই পারে। আপনি কিন্তু সেই কোশ্চেনটা তো এখানে দুইটা, এক হচ্ছে গিয়ে নির্বাচন যেভাবে হচ্ছে সেটাকে আপনি গ্রহণ করবেন কিনা, সেটা তো ভ্যালুড কোয়েশ্চেন। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যখন অ্যাকশন নেয় তখন তো তারা ভ্যালুড কোয়েশ্চেনের উপরে নেয় না, তারা দেখে কোনটা থেকে হচ্ছে কি সে বেশি লাভবান হবে। আজকে এই নির্বাচন, এই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রথম নির্বাচন, আমি যদি ভুল না করি। জাতীয় নির্বাচনের আগে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন রয়েছে। বিএনপি এই নির্বাচনটিকে কীভাবে পর্যবেক্ষণ করছে, আমি সেই পর্যবেক্ষণটি শুনবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ডাকসুর ভোট উৎসব নিয়ে। আমরা ছিলাম নীলুফার চৌধুরী মুনিয়া পাপার কাছে, জানতে চাচ্ছিলাম ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের এটি প্রথম নির্বাচন যার ফলাফল গণনা এখন চলছে। আপনি কি পর্যবেক্ষণ করবেন বিএনপির প্রতিনিধি হিসেবে? বিএনপির প্রতিনিধি হিসেবে আমি সারাদিন যা শুনেছি সেগুলো প্রত্যেকটা এটা যে সূক্ষ্ম কারচুপি না স্থূল কারচুপি, উনি আগেই বলে ফেলেছেন হাসিনার কথা। আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু কারচুপির যে একটা সিরিয়াস ইউনিভার্সিটির নির্বাচন, ওইভাবেই যে একটা কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনা আছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে। আমি একটু থামাতে চাই, আজকে সকাল 7:30টায় প্রত্যেকটি হলে ক্যামেরার সামনে, গণমাধ্যমের সামনে সবগুলো যে ব্যালট বাক্স বলে সেগুলো দেখানো হয়েছে। এরপরে গণমাধ্যমের সামনে সেটি সিলগালা করা হয়েছে। শেষ করে একই সঙ্গে 24 পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি কিনা 24-এর আন্দোলনের নেতৃত্বে ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে কি সূক্ষ্ম কারচুপি মানে বাস্তবে সম্ভব কিনা? তারপরেও তো আমি যদি বলি, খালি ব্যালট বাক্সে কিন্তু ব্যালট পাওয়া গেছে। আপনি যে সব দেখানোর পরেও চ্যালেঞ্জে কিন্তু ধরা খালি ব্যালট বাক্সে ব্যালট পাওয়া গেছে, আমরা শুনি। জি, আমি শুনেছি, আমি আপনাকে বললাম সবার সামনেই তো কথা বলছি, উনিও আছেন। খালি ব্যালট বাক্সে ব্যালট পাওয়া গেছে। হয়েছে যে একটা ইস্যুতে এরকম পাওয়া গেছিল যে যেটা ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছে, ধরেন ব্যালট বাক্সগুলো বা ব্যালট বাক্সই তো, হ্যাঁ বাক্সগুলো পাশাপাশি ছিল। অনেক সময় যেটা হয়েছে, যেমন পাশাপাশি দুইটা হলের, যেমন এক হলের মেয়ে অনেক সময় ব্যালটটা হচ্ছে গিয়ে অন্য হলের ইস্যুতে দেওয়া হচ্ছে, যেটা আরেকটা ভোট দেরি হওয়ার কারণ। সো যে ব্যাখ্যাটা ওইখান থেকে এসেছে যে খালি যে সেটা ছিল, সেখানেও হচ্ছে গিয়ে কিছু ব্যালট হচ্ছে গিয়ে স্টাফ করা হয়েছে। তবে আপনার ওই কথাটা ঠিক যে শুরুতে কিন্তু এই পুরো জিনিসটা যে খালি ছিল সেটা সবাইকে দেখানো। পর্যবেক্ষণে ছিলাম ডক্টর ইউনূস। এখন রেজাল্ট হওয়ার পরে আমরা আরো বাকিটা আমরা সাজাবো, যেহেতু এখনো নির্বাচন। আমি বলি আপনাকে, আপনার যারা ওইখানে দাঁড়ানো আছে, আপনার রিপোর্টার, তারাই কিন্তু বলতে পারছে না। এখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, উনিও কিন্তু বলতে পারছে না। আমি যদি অ্যাডভান্স একটা কথা বলে যাই, এখানে জাতি কিন্তু শুনছে। আমি এটা বলতে চাই যে আমরা নির্বাচনের ফলাফলটা যত রাতেই হোক আমরা দেখব, আমরা চুলচেরা বিশ্লেষণ করব। এটা হঠাৎ করে এত বছর পরে নির্বাচন, আমি আবারও বলছি 18-র নির্বাচন কোনো নির্বাচন ছিল না, 19-এর। তো এই এত বছর পরে নির্বাচন, আমরা এই নির্বাচনে ফলাফল পক্ষে আসলে এক ধরনের বিশ্লেষণ, তারপরেও যেহেতু ভোট অনেক বেশি হয়েছে কাস্টিং, সেই হেতু অনেক রকমের এখানে খেলা আছে। ফলাফল তার মানে কিন্তু আপনার পাশ করে গেলেও কিন্তু ওই কথাগুলো কিন্তু উজ্জ্বল হবে না। কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যে সব দেখেছি, আমরা চাইলেও কিন্তু রোকেয়া হলে যে ভোট বন্ধ ছিল, শামসুন্নাহার হলে যে ভোট নিয়ে সমস্যা ছিল, মেয়েরা যাতে ভোট না দেয়, এটা যেমন কথা পাশ করলেও এটা কিন্তু উজ্জ্বল হবে না।
ঘটনা যা সত্য তাই হবে। জি। কিংবা টিচারকে বা প্রশাসনকে যখন বলছিল যে তুমি চোর তুমি চোর, তো এই কথাগুলো কখন একটা স্টুডেন্ট মুখের উপর বলতে পারে? প্রশাসন কিন্তু নিশ্চুপ ছিল। যে এগুলো আমরা হতে দেখছি পারে ভোট সে গ্রহণ শেষ প্রফেসর, হওয়ার পরে হতে পারে বলেছে, সে ভোট গ্রহণ চলাকালীন বলেনি, প্রশাসনিক অফিসার। শেষ হওয়ার পরে বলেছে। আমরা একটু আমাদের আরেকজন সহকর্মী রয়েছে, ছোট্ট করে একটু জেনারেল বিলায়েত হোসেনের কাছে। বিলায়েত, একটু জানতে চাইবে, আপনি তো ভোট গণনার ওখানে রয়েছেন সিনেট ভবনে, খুব ছোট্ট করে জানতে চাইবে যে এই ভোট গণনা শেষ হতে কটা বাজতে পারে? গতকাল আমাদের একজন এখানে এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট স্যার এসেছিলেন, উনি বলেছিলেন যে এটি 5 থেকে 6 ঘন্টা লাগবার কথা, সেই হিসেবে এখন 5 ঘন্টা পেরিয়ে গেছে। রাকিব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে রাত 12টার মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যাবে, এটি আমাদেরকে একবার জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ফলাফল ঘোষণার যেই তথ্যটি দিতে পারি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে, বিভিন্ন হলের ফলাফল এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুরোটাই গুজব। এখন পর্যন্ত কোনো হলের ফলাফল কিন্তু এখনও দেওয়া হয়নি, কোনো কেন্দ্রের ফলাফল এখনও দেওয়া হয়নি। ফলাফল গণনা করতে কেন দেরি হচ্ছে এই কারণটি আমি খোঁজার চেষ্টা করেছিলাম। এই কারণটি সম্পর্কে যেটি জানা গেছে যে আসলে ওএমআরে যেহেতু ভোট অনুষ্ঠিত হয়েছে, সেই ভোটে অনেকেই পুরো বৃত্তটি ভরাট না করে অনেকেই ছোটোখাটোভাবে ভরাট করেছে, ফলে অনেক ওএমআরই মেশিনে গণনা করা যাচ্ছে না, কিছু ব্যালট হাতে গণনা করতে হচ্ছে, নানা কারণেই এই ফলাফল গণনা করতে দেরি হচ্ছে। আর এই মুহূর্তে সিনেট ভবনের অবস্থা যদি বলি, কোনো ফলাফল কিন্তু এখনও এখানে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, কিংবা যারা এখানে এসে ফলাফল গ্রহণ করবে তারাও কেউ এখন পর্যন্ত এখানে আসন গ্রহণ করেননি, ফলে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি এটি অনেক দেরি হয়ে যেতে পারে। আজকে একেবারে মধ্যরাত পর্যন্ত সময় লেগে যেতে পারে আজকে ফলাফল ঘোষণা আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ঘুরেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কি অবস্থা দেখলেন? পরিবেশ কেমন? ফলাফল ঘোষণা হবার পরে কি হতে পারে, কি শঙ্কা কিছু করছেন কিনা? ছোট্ট করে শেষ করবেন। আচ্ছা, এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ছাত্রদল এবং শিবির তারা একই জায়গায় পাশাপাশি তারা অবস্থান নিয়ে যে যার মতো করে কর্মসূচি পালন করেছে, কিন্তু কেউ কারোর সঙ্গে সংঘর্ষে জড়ায়নি। আমরা যদি ইতিবাচকভাবেই ধরে নিই তাহলে বলা যায় যে আশা করা যাচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়তো ঘটবে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি কোনায় কোনায় আমরা দেখছি শিক্ষার্থীরা তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বলতেই পারি যে তারা উৎসব মুখর পরিবেশেই তারা অপেক্ষা করছেন, তারা জানতে চান তাদের ছাত্র প্রতিনিধি হয়ে কারা নির্বাচিত হয়ে আসতেছেন। তারা প্রত্যেকটি কোনায় কোনায় বসে অপেক্ষা করছেন তাদের ফলাফল জানানোর জন্য, এবং তারা রাত জেগে অপেক্ষা করছেন। আজকে তাদের কোনো পড়াশোনা নাই, আজকে তারা কোনো কিছুই করছে না, তাদের মাথায় অন্য কিছু ঘুরছে না, শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচন। সবাই ভোট উৎসবে মেতেছে। বিলায়েত, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, ফলাফল সংগ্রহ করুন। স্যার, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে একটি বিষয়, এই যে উৎসব মুখর যে ভোট, এই শব্দটি আমরা খুব পরিচিত, আগে শুনে আসছিলাম গত দশক ধরে আমরা খুব শুনতাম, মানে এবার আজকে সেই আসল উৎসব মুখরটা অবশ্যই ছিল। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র ডাউট নেই। আমি সকাল থেকেই সেটা দেখেছি, এবং যেটা হয়েছে যে আমি যেটা বললাম যে একটা খুব ভয় ছিল যে নন রেসিডেন্ট যে স্টুডেন্টরা, সেটা কি পরিমাণে এসছে, সেটা বেশ বড় সড়ো, বেশ ভালো পরিমাণে এসেছে। আমি সকাল থেকেই গিয়ে দেখেছি তাদের আসতে। তবে আপনি যে কথাটা বললেন সেটাও খানিকটা সত্যি যে নন রেসিডেন্ট একটা বড় অংশ আসে গিয়ে দুপুরের পরে বা ইসেতে। সেই ক্ষেত্রে নারী ইসেতে আমি আরেকটু বেশি আশা করেছিলাম। অনেস্টলি স্পিকিং, আমি এটাকে 75-80 এই পর্যন্ত গেলে আমি খুশি হতাম। ছাত্র হলে যেটা সেটা এবং নারীদের অংশগ্রহণ যদি পার হতো তাহলে খুব ভালো হতো। বাট ওভারঅল যে পরিবেশের কারণে একটু, যেহেতু দুপুরের পরে পরিবেশটা অন্যরকম হয়ে গেল, একটু ইস্যু হয়েছে। এবং যেটা হয়েছে কি, টু বি ভেরি অনেস্ট, মানে আমি এখানে উনি আছেন তারপরেও বলবো যে এখানে ছাত্রদল প্রতিবাদ করলো, ছাত্রদলকে জিনিসটা স্মার্টলি ডিল করা উচিত ছিল। যেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, কারণ আমি টিএসসির ওই জায়গায় আমিও ছিলাম, গেট থেকে শুরু করে মানে টিএসসিতে ঢোকার গেট থেকে শুরু করে ভোট কেন্দ্র হিসেবে পর্যন্ত এত লোকজন চলে আসছে, এত মিডিয়া, এত কিছু ছিল যে ছাত্রীদের ঢোকার বা লাইন বা তাদের ইসে করার হচ্ছে কোনো জায়গা ছিল না। এবং এর মাঝখানে হঠাৎ করে একটা পেপার ছাপিয়ে ফেললো যে এখানে ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে। আবার তারাই খানিকক্ষণ পরে ছাপালো, মজার ব্যাপার হচ্ছে তারাই ছাপালো যে ভোট গ্রহণ স্থগিত হওয়ার পুরো ব্যাপারটাই হচ্ছে গুজব। কিন্তু এই যে ইম্প্যাক্টটা যেটা তৈরি করে, এটা কিন্তু একটা খুব ছড়িয়ে পড়ে, যে বন্ধ ভোট বন্ধ হয়ে ছড়িয়ে পড়ে। আমরা বারবার মানে তখন ওইখানে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমরা বারবার মানে মাইক্রোফোন দিয়ে ঘোষণা করানোর চেষ্টা করেছি, আমরা দেখছিলাম শিক্ষকরা এরকম কিছু হয়নি, বারবার বলার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এই যে এটাকে ফিরিয়ে সবাইকে সরে যেতে বলছিল। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই যে আমরা যখন ইস্যু করেছিলাম যে রোকেয়া হলে প্রায় 5,500 বা এরকম ভোট ছিল,
এই ঘটনার আগে পর্যন্ত 3000 বা 3000-এর কাছাকাছি ভোট এসে হয়েছে। আপনি যদি রোকেয়া হলের পুরো ভোট দেখেন সেটা হচ্ছে 3709। এর পরের যে উইন্ডোটা সেখানে কিন্তু হচ্ছে গিয়ে তাহলে একটা বড় অংশ ভোট আমরা মিস করে গেছি। আমরা দেখছি এই বিষয়েই বলতে যে আমরা 1 মিনিটে শেষ করবো আপা। সেটি হলো যে আমরা আজকে যতগুলো ছাত্র সংগঠন অংশ নিয়েছে এই ডাকসুতে, আমরা ছাত্রদল ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের আমি দেখিনি কোনো কেন্দ্রীয় নেতারা সেখানে এসছে, প্রার্থীরা ছাড়া। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনেককেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটির যারা ভোটে অংশগ্রহণ করছে না, ভোটার কি তারা কিনা আমি জানি না, সেটি আমার জানা নেই। এটি ছাত্রদলকে কতটুকু সহযোগিতা করেছে তাদের উপস্থিতি? দেখেন, সকাল থেকেই যখন সাইবার অ্যাটাক হলো, যখন এই সমস্ত প্রবলেমগুলো হলো এবং আপনার ওই হাতে হাতে ব্যালটের ছোট ছোট করে টুকরা করে দিয়ে দিল এক একজনে অন্য দলের, তখন এরা না এসে হয়তো উপায় ছিল না। তাদের লাভ হয়েছে সেটা জানতে চাচ্ছিলাম। লাভ লসটা বড় কথা না, হুজুগ একটা জিনিস থাকে, হুজুগে মানুষ অনেক কিছু করে, হিসাবটা পরে হয় কতটা লাভ হলো আর কতটা লাভ হলো না। তবে এটাও ঠিক যে যারা প্রোপাগান্ডা ঘটালো যে নির্বাচন এখানে আর ভোট হবে না, এই যে মেয়েদের হলগুলোতে এই জিনিসগুলো যেটা করলো, ওরা যদি না থাকতো অন্তত প্রতিবাদ, টিচাররা যেভাবে বলেছে, টিচারদের কথায় কিন্তু তারা আশ্বস্ত হয় নাই, অনেকেই কিন্তু বাসার মেয়েরা চলেই গেছে। তো ওরা থেকে হয়তো ওদের বান্ধবী টান্ধবী যারা আছে প্রত্যেকেরই তো সহপাঠী আছে, তারা হয়তো বা বলছে যে আমরা সিকিউরিটি দিব, তোরা ভোটটা দে, নইলে আরো কম ভোট হতে পারতো, এটা হতেই পারতো আমি মনে করি। জি আপা, একদম 10 সেকেন্ডে শেষ করবো। এই ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে কিনা, আপনি সেই প্রত্যাশা করেন কিনা? আমি প্রত্যাশা করতে পারলে খুব ভালো হতো, যদি ভোটের রেজাল্ট এদিক ওদিক হয়, অন্তত পক্ষে এখানে একটা স্বাধীনতা বলতে একটা শব্দ এখানে অপেক্ষা করছে। এটার জন্য যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ইতিমধ্যেই একটা জিনিস লিখেছে, আমি শেষ করে দিচ্ছি, যে মৌলবাদ বাংলাদেশের দোরগোড়ায় অবস্থান করছে। এই ভোটের ফলাফলটা অনেকটা ডিপেন্ড করে এই জায়গাটায়। আমি একটা বাংলাদেশটাকে আমি খুব ভালোবাসি, এই বাংলাদেশের কোনো ডিভাইডেশন হোক এটা আমি কোনোভাবেই চাই না বলেই, নইলে এই সন্তানরা তো আমাদেরই সন্তান, যেই পাশ করুক আমাদের সমস্যা ছিল না। জি আপা, একদম আমরা সেই প্রত্যাশা করি যে আজকের এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হোক, সবাই বাংলাদেশ পন্থায় থাকুক। আপা এবং স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। আসার কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে আজকে ডাকসুর এই ভোট উৎসব নিয়ে একটি বিষয়ে এসে আমরা একমত হয়েছি যে ডাকসু যে নির্বাচন হলো, এখানে যে ফলাফল ঘোষণা হবে, যারা ডাকসুর দায়িত্বে আসছেন তাদের হাত ধরে একতাবদ্ধ হয়ে সকল প্যানেল, সকল ছাত্র সংগঠন, সকল দল মিলে সবাই বাংলাদেশ পন্থায় থেকে আগামী বাংলাদেশ গড়ুক, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।